আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি কর্ডাটা। এটা হচ্ছে নবম নাম্বার হচ্ছে তোমার পর্ব। বাকি 8টা পর্ব নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছি। আজকে আমরা কর্ডাটা পর্ব নিয়ে জানবো। প্রথমত আমি যদি কর্ডাটা পর্ব নিয়ে লিখি কর্ডাটা আচ্ছা, কর্ডাটা পর্ব। এ পর্ব হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, ইউনিক বৈশিষ্ট্য আমরা এগুলো লিখে রাখি। যেমন হচ্ছে নটোকর্ড। নটোকর্ড বলতে আমরা কি বুঝি? নটোকর্ড বলতে হচ্ছে আমরা বুনাবস্থায় বা হচ্ছে আজীবন দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দেখবো হচ্ছে একটা নিরেট দণ্ডাকার একটা অংশ দেখা যায়, যার নাম হচ্ছে নটোকর্ড। উন্নত প্রাণী দেহে দেখবো যে কি আমরা নটোকর্ডটা হচ্ছে রূপান্তরিত হয়ে সেটা তোমার মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। তাহলে নটোকর্ড সম্পর্কে আমরা ইনফরমেশন জানলাম। এখন আসো আমরা জানবো স্নায়ু রজ্জু সম্পর্কে। নটোকর্ড কিন্তু হচ্ছে নিরেট, মানে হচ্ছে নিরেট থাকে, ঠিক আছে? স্নায়ু রজ্জু স্নায়ু রজ্জুটা আসলে কেমন থাকে সেটা হচ্ছে ফাঁপা থাকে, ঠিক আছে? এবং স্নায়ু রজ্জুটা দেখবা হচ্ছে যারা উন্নত, মানে স্নায়ু রজ্জু কিন্তু নটোকর্ডের উপরে অবস্থান করতেছে, ঠিক আছে? এবং স্নায়ু রজ্জুটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে আমরা এটা দেখবো, বা উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা এটা দেখবো যে সেটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে পরিণত হয়ে যায়। এবং আমরা শিখে রাখবো যে ফুলকা ছিদ্র শিখে রাখবো। ফুলকা ছিদ্রটা আসলে ফুলকা ছিদ্র। আচ্ছা, ফুলকা ছিদ্রের ক্ষেত্রে আমরা কি দেখবো? নরমালি সাদা ফুলকা ছিদ্র থাকে, কিন্তু উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা দেখবো যে সেটা ফুলকা ছিদ্রটা ফুসফুসে পরিণত হয়ে যায়, ঠিক আছে? মানে এর ছিল হচ্ছে মূলত কর্ডাটা পর্বের হচ্ছে কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ, ইউনিক বৈশিষ্ট্য আমরা এগুলো জেনে রাখবো। এখন সব কর্ডাটা পর্বের কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা এগুলো দেখবো। কর্ডাটা হচ্ছে একটা হাইলাম, এর হচ্ছে তিনটা হচ্ছে সাব হাইলাম আছে, ঠিক আছে? ইউরো কর্ডাটা আছে, সেফালো কর্ডাটা আছে, ভার্টিব্রাটা আছে। ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, আছে কি ভার্টিব্রাটা। আচ্ছা, ইউরো কর্ডাটা সম্পর্কে আমি কিছু বলে দিই। যেমন ইউরো কর্ডাটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে হচ্ছে কোশ্চেনটা আসে যায় সি স্কোয়াড বলা হয়। কি বলা হয়? সি স্কোয়াড মানে কি? সাগর পহাড়, ঠিক আছে? এবং এখান থেকে কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন হচ্ছে প্রতিপরূপান্তর দেখা যায়, এখানে ট্যাডপোল নামক লার্ভা দেখা যায়। ইউরোকর্ডেটের মধ্যে হচ্ছে আমরা আবার দেখি যে ট্যাডপোল নামক হচ্ছে লার্ভা দেখা যায়, ঠিক আছে? এবং এর হচ্ছে রিভার্স প্যারিস্টালসিস দেখা যায়। এগুলো তিনটা বৈশিষ্ট্য আমরা জেনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর কিছু জানা লাগবে না। সেফালোকর্ডেটা মানে হচ্ছে এখানে মাইটো নামক হচ্ছে এক প্রকার পেশি দেখা যায়, হ্যাঁ। এছাড়াও এটা হচ্ছে মাইটো নামক পেশি, এবং হচ্ছে ওরাল গুড নামক হচ্ছে বা হচ্ছে ওরাল সিরি দেখা যায়। মোটামুটি এগুলো আসে পরীক্ষাতে। এখন আসো ভার্টিব্রাটের সম্পর্কে বেশি জানা লাগবে। ভার্টিব্রাটের সম্পর্কে যেহেতু হচ্ছে বেশি সৃজনশীল আসে, দেখবো ভার্টিব্রাটের মধ্যে কিছু ক্লাস আছে। ভার্টিব্রাটটা তো এটা হচ্ছে সাব হাইলাম, মানে বুঝছো তো, সাব হাইলাম, এবং হচ্ছে কিছু ক্লাস আছে। ক্লাসটা আমি বলে দিই। ক্লাস হচ্ছে 7টা ক্লাস আছে। যেমন হচ্ছে ভার্টিব্রাটের মধ্যে আছে প্রথমত এককন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, মামালিয়া। আচ্ছা, তাহলে আমরা কি 7টা হচ্ছে আমরা কি 7টা ক্লাস লিখে ফেললাম নাকি? আচ্ছা, আমরা কি লিখলাম? 7টা ক্লাস। আচ্ছা দেখো এখানে আচ্ছা সরি, এখানে মামালিয়া বানানটা ভুলেছি। দেখো মামালিয়া না, আচ্ছা সরি, মামালিয়া। আচ্ছা দেখো, তো আমরা এখানে 7টা ক্লাস সম্পর্কে আমরা ভালোভাবে জানার ট্রাই করব, যেহেতু এটা পরীক্ষাতে বেশি আসে। ভার্টিব্রা মানে হচ্ছে সাব হাইলামটা বেশি আসে, উপপর্বটা বেশি আসে। তো দেখো আমরা আগে এগুলোর কিছু পার্থক্য দেখবো। প্রথম 3টা পার্থক্য দেখবো। মোটামুটি আমরা এটা লিখছি তো, খাতা আশা করি হচ্ছে এটা লেখা দরকার। দেখো পরবর্তীতে আমরা শিখে রাখবো। দেখো আমরা কি শিখবো? আমরা ভার্টিব্রা, হ্যাঁ, ভার্টিব্রার মধ্যে আচ্ছা কর্ডাটা পড়বে, ভার্টিব্রা সম্পর্কে জানবো। ভার্টিব্রা কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো অ্যাক্টিনোপটেরাইজি আসলে এগুলো হচ্ছে কি কিছু মাছ আছে সরি কন্ড্রিকথিসের মধ্যে কিছু মাছ আছে। যেমন হচ্ছে এদের অন্তঃকঙ্কালটা তুমি কেমন দেখবা? অন্তঃকঙ্কালটা হচ্ছে তরুণাস্থিময়,
তরু নাস্তিক ময়, ঠিক আছে। আর এটা কেমন? অস্থিময়। আর এটা কেমন? এটা অস্থিময়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তার আইস নিয়ে কথা বলতে বলবো। মাছের তো আসলে আইস আছে না, তো আইসটা হচ্ছে এখানে গ্যানোইড দেখা যায়। আচ্ছা, এদের ক্ষেত্রে কেমন দেখা যায়? সরি, এদের ক্ষেত্রে যে প্ল্যাকয়েড দেখা যায়। প্ল্যাকয়েড কেমন আইস? এটা হচ্ছে আসলে সূক্ষ্ম কাঁটাযুক্ত আইস, প্ল্যাকয়েড এদের আইসের নাম। আর এদের আইসের নাম কেমন হবে? স্লাইকয়েড। স্লাইকয়েড। এদের আইসের নাম কেমন হবে? গ্যানোইড। গ্যানোইড নামক আইস দেখি। আর এদের ক্ষেত্রে হচ্ছে উচ্চ পাতলা মানে কি? আমরা লেজ আর কি, উচ্চ। তো লেজটা হচ্ছে এদের কেমন? এদের হচ্ছে হেটেরোসার্কাল। হেটেরোসার্কাল কথাটা মানে কি? অর্থাৎ আমি যদি বলি একটা মাছের যখন আমি যখন লেজ আঁকবো, দেখো একটা হচ্ছে লেজ হচ্ছে এই অংশটা ছোট, এই অংশটা বড়, দুটো পার্ট দেখা যাচ্ছে। তো দুটো পার্ট সমান না, মানে হেটেরো মানে হচ্ছে বিষম। এই জন্য হচ্ছে এখানে বলা হচ্ছে হেটেরোসার্কাল। হেটেরোসার্কাল, ঠিক আছে। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে আমরা হাঙ্গর মাছ এগুলোর মধ্যে, টুচি হাঙ্গর বা এগুলোর মধ্যে আমরা দেখি। আচ্ছা, হেটেরোসার্কাল। আচ্ছা, পরবর্তীতে আসো। আচ্ছা, আমরা লিখে রাখি হেটেরোসার্কাল। আর এদের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে হোমোসার্কাল। কি দেখা যাচ্ছে? হোমোসার্কাল। হোমোসার্কাল, যেমন হচ্ছে আমরা ইলিশ মাছের মধ্যে হোমোসার্কাল দেখি, অর্থাৎ হচ্ছে লাস্ট হচ্ছে দুটো পার্টই সমান, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে হোমোসার্কাল। তারপর হচ্ছে আমরা ডাইফিসার্কাল। ডাইফিসার্কাল। ডাইফিসার্কাল বলতে আমি কি বুঝি? ডাইফিসার্কাল বলতে আমরা বুঝি যে হচ্ছে এদের ক্ষেত্রে সার্কাল, ঠিক আছে। ডাইফিসার্কাল। আচ্ছা, ডাইফিসার্কাল বলতে আমরা হচ্ছে এখানে দেখি, দেখো এও হচ্ছে কি একটা হচ্ছে গোল আকৃতি দেখা যাচ্ছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন মাছের মধ্যে বা টাকি মাছের ক্ষেত্রে আমরা যেগুলো বলি আর কি, এগুলোর মধ্যে দেখা যায় মোটামুটি। আচ্ছা, তো ডাইফিসার্কাল কি? এগুলো আমরা বুঝলাম। তাহলে অ্যাক্টিনোপটেরাইজিস, কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরাইজিস, সার্কোপটেরাইজিস, এর আমরা কি বুঝতে পারছি কিনা যে কোনটা হচ্ছে তরুণ অস্থিমা, কোনটা অস্থিমা, কোনটা কি, এবং হচ্ছে কোনটা প্ল্যাকয়েড, কোনটা স্লাইকয়েড, এগুলো হচ্ছে যে আমরা চক্রাকারে শিখি, ঠিক আছে। বৈশিষ্ট্য বা পার্থক্য আকারে শিখি, ইনশাআল্লাহ আমরা এটা পারবো। আর এখান থেকে হচ্ছে একটা মোটামুটি সৃজনশীল আসেই, প্রতিবারে আসে। হ্যাঁ, আমরা পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা ছিল কি আর কি তোমার হচ্ছে প্রথম তিনটা ক্লাস সম্পর্কে বললাম। এখন আসো আমরা বলবো মোটামুটি এগুলো বুঝছো। আচ্ছা, পরবর্তীতে আসো। ভার্টিব্রাট পর্বে কতগুলো আরেকটা শ্রেণী হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া। আচ্ছা, অ্যামফিবিয়া আসলে আমরা এগুলো হচ্ছে কি একটা নেমোনিক দ্বারা মনে রাখবো। কিভাবে আমি বলি, তাহলে তোমার বৈশিষ্ট্যগুলো লিখতে সোজা হবে। গা, পা, হৃৎপিণ্ড, হ্যাঁ হৃৎপিণ্ড, ফুসফুস, ফুসফুস। দেখো ইজিলি তুমি হচ্ছে এবার তুমি বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। গা মানে কি? শরীর বুঝি না আমরা? আচ্ছা, শরীর তো বুঝি। তো আমরা অ্যামফিবিয়া হচ্ছে এরপরের প্রাণীগুলো হচ্ছে তোমার ব্যাঙ আছে, স্যালামান্ডার রয়েছে। তো আসলে ব্যাঙে দিয়ে তুমি যদি খেয়াল করো, এরপরের প্রাণীগুলো হচ্ছে এদের দেহটা হচ্ছে তোমার গ্রন্থিময় ত্বকযুক্ত, ঠিক আছে। গ্রন্থিময় ত্বক যুক্ত, বুঝছো কিনা? আচ্ছা, পরবর্তীতে এদের ক্ষেত্রে হচ্ছে গা, পা হচ্ছে এদের হচ্ছে নখরবিহীন আঙ্গুল রয়েছে। এদের কি আছে? নখরবিহীন আঙ্গুল। নখরবিহীন আঙ্গুল আছে। হ্যাঁ, তাহলে গাও গেল, পাও গেল। এখন আসো হৃৎপিণ্ড। এদের হৃৎপিণ্ড কেমন? হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 প্রকোষ্ঠ, হ্যাঁ প্রকোষ্ঠ বিশিষ্ট। এই 3 প্রকোষ্ঠের মধ্যে আমরা দেখব তোমার হচ্ছে দুইটি হচ্ছে অ্যাট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল, বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে ফুসফুস। ফুসফুস বলতে আমি বোঝাচ্ছি যে তোমার হচ্ছে এরা শ্বসন কার্য যেটা দিয়ে পরিচালনা করে বা হচ্ছে শ্বসন কার্য মানে হচ্ছে শ্বাস গ্রহণ করে থাকে, সেগুলো আমরা যেমন হচ্ছে এদের লার্ভা অবস্থায় দেখা যায় ফুলকা থাকা যায়, ঠিক আছে, কিন্তু পরিণত অবস্থায় সেটা ফুসফুসে পরিণত হয়ে যায়, বুঝছো কিনা? তাহলে আমরা কি শিখে রাখলাম যে এটার গা, পা, হৃৎপিণ্ড এমনিক দ্বারা হচ্ছে আমরা মোটামুটি একটা বৈশিষ্ট্য কিন্তু লিখে ফেললাম নাকি? আচ্ছা, পরবর্তীতে আসো রেপটিলিয়া। রেপটিলিয়া আসলে রেপটিলিয়া বলতে আমরা কি বুঝি? সরীসৃপ পর্ব আছে না, রেপটিলিয়া বলতে সরীসৃপকে বুঝি। তো সরীসৃপ সম্পর্কে আমরা একটা বিষয় জানা দরকার যে মেসোজোইক যুগ বলা হয়। সরীসৃপকে কোন যুগ বলা হয়? মেসোজোইক যুগ বলা হয়। এটা আমরা জেনে রাখবো, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং সরীসৃপের মধ্যে আমি কিছু বৈশিষ্ট্য বলবো, যেমন হচ্ছে টিকটিকের মধ্যে দেখো খেয়াল করো গা, পা, হৃৎপিণ্ড। গাটা তাদের কেমন? শুষ্ক। এদের গা কেমন? শুষ্ক, ঠিক আছে। আচ্ছা,
এদের পা আছে কিন্তু হচ্ছে নখরযুক্ত আঙ্গুল রয়েছে। এদের কেমন রয়েছে? নখরযুক্ত আঙ্গুল। হ্যাঁ, নখরযুক্ত আঙ্গুল আছে, আঙ্গুল আছে। তার এদের ফুসফুস মানে সরি এদের হৃৎপিণ্ড, হ্যাঁ হৃৎপিণ্ড নিয়ে ব্যাপারটা বলি। এদের হৃৎপিণ্ডকে মানে হৃৎপিণ্ডটা অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কুমির। কুমির ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানকার যে ব্যতিক্রম যেটা, অর্থাৎ কুমিরটা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা পরীক্ষাতে আসবেই। হ্যাঁ, এখান থেকে আসবে 100%-এর মধ্যে আমি যদি বলি 80% আসার প্রবণতা অনেক বেশি। এটা কি রয়েছে? কুমির। কুমিরটা হচ্ছে একটু ব্যতিক্রম। নরমালি অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এ পর্বের প্রাণীগুলা, কিন্তু কুমির শুধুমাত্র হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি বলবো? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ হচ্ছে তাদের দুটো অ্যাকচুয়াল এবং দুটো ভেন্ট্রিকল আছে এগুলা, কিন্তু হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট শুধুমাত্র একটা আছে পরের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কুমির। বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে এরা পুষ্পের মাধ্যমে তার শ্বসন কার্য সম্পন্ন করে থাকে এগুলা। এখন আসো অ্যাভিস। অ্যাভিস যে শ্রেণীটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, এখানেই দেখেন অ্যাভিস। অ্যাভিস সম্পর্কে বলি। অ্যাভিস মানে কি? অ্যাভিস হচ্ছে এখানে পাখির যে পর্বটা আছে ওইটাকে হচ্ছে অ্যাভিস। অ্যাভিস হচ্ছে এখানে আমরা দেখবো তাদের গা হচ্ছে কি পালকে আবৃত। একটা পাখির কথা চিন্তা করো, নরমালি পালকে আবৃত না? পালকে আবৃত। আচ্ছা, পা কেমন? অবশ্যই তাদের নখযুক্ত আঙ্গুল রয়েছে, জানবো, সমস্যা না। তারপর হচ্ছে যে কি তার হৃৎপিণ্ড আমরা জানি, সমস্যা না। পা সমস্যা, নখযুক্ত আঙ্গুল। হ্যাঁ, তারপর এদের হৃৎপিণ্ড হচ্ছে কত? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, বিশিষ্ট। এটা ফুসফুসের মাধ্যমে তারা শ্বসন কার্য সম্পন্ন করে। এখানে একটা টার্ম শিখে রাখবো, পাখিগুলো আসলে অ্যাভিস পর্বের এগুলো হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। হ্যাঁ, মানে হচ্ছে এন্ডোথার্মিক বলে একটা ওয়ার্ড জানবো আমরা। কি জানবো? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক বলি আমরা। এন্ডোথার্মিক বলতে আমরা আসলে কি বুঝি? এন্ডোথার্মিক মানে যে সকল প্রাণীর পরিবেশের সাথে, হ্যাঁ পরিবেশের তাপমাত্রার সাথে তার দেহের তাপমাত্রার পরিবর্তন ঘটবে না। তার দেহের তাপমাত্রা কি হবে না? পরিবর্তন ঘটবে না। তখন আমরা তাকে কি বলবো? এন্ডোথার্মিক। তো অ্যাভিসের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যটা দেখতে পাই। বুঝছো কিনা? আচ্ছা, এবং এদের ফুসফুসের সাথে দেখা যাচ্ছে যে কিছু অর্থাৎ হচ্ছে ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। মনে রাখবে এটা। হ্যাঁ, এটা মোটামুটি বুঝতে পারছো। এই সম্পর্কে আসলে এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো দোয়েলটা মনে রাখতে পারো, টপসিকাস সেলুলারিস, এই বৈজ্ঞানিক নামটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এখন আসো আমি বলবো মামালিয়া। মামালিয়া বলবো। দেখো, মামালিয়া পর্বের মধ্যে আমরা একটা বিষয় দেখব, মামালিয়া। আচ্ছা, তো মামালিয়ার মধ্যে হচ্ছে যেহেতু আমরা গা পা হৃৎপিণ্ড বললাম না, গা মানে কি? গা মানে তো শরীর। তো শরীর আসলে সেটা লোমাবৃত। হ্যাঁ, যেমন বাঘের কথা চিন্তা করো তুমি। বুঝছো কিনা? আচ্ছা, পা অবশ্যই তার নখযুক্ত আঙুল লাগবে, এটা তো নরমাল বিষয়। আর হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বাঘের হৃৎপিণ্ড, কিন্তু বাঘের হৃৎপিণ্ড হচ্ছে আসলে হচ্ছে মামালিয়া পর্বের মধ্যে হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। কেমন? দ্বিচক্রী হৃৎপিণ্ড। দ্বিচক্রী হৃৎপিণ্ডের মধ্যে বলতে আমি কি বুঝি আসলে? সিস্টেমিক এবং পালমোনারি দুইটা সিস্টেম আছে। তো পালমোনারি সিস্টেম মানে কি? এটা বুঝো তো নাকি? আচ্ছা, আমি বলি, আগে আমি বলবো সিস্টেমিক সিস্টেমটা। এখন সিস্টেমিক সিস্টেমটা আসলে কি? আমাদের হৃৎপিণ্ড তো হচ্ছে 4টা চেম্বার আছে নাকি? আচ্ছা, ওইটা আমরা রক্ত চ্যাপ্টারে জানবো, তারপর আমরা একটু নর্মাল আইডিয়া দিয়ে রাখি। সাধারণ যেটা মোটামুটি জেনে রাখো যে আমাদের হৃৎপিণ্ডে 4টা চেম্বার আছে। এর মধ্যে বাম যে ভেন্ট্রিকলটা আছে, ওই ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন তোমার রাইট অ্যাট্রিয়াম বা রাইট ভেন্ট্রিকলে আসবে, হ্যাঁ বিভিন্ন ঊর্ধ্ব মহাশিরা দিয়ে যখন বের হবে, দেহের বিভিন্ন অংশে যাবে, তারপরে আবার সেটা এসে আবার কি হবে? তোমার হচ্ছে রাইট ভেন্ট্রিকল দিয়ে প্রবেশ বা অ্যাট্রিয়াম দিয়ে প্রবেশ করে ভেন্ট্রিকল আসবে, তখন আমরা কি বলবো? আমরা বলবো যে কি সিস্টেমিক সংবহন তন্ত্র। আর পালমোনারি সংবহন তন্ত্র রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে ফুসফুসে, সেখান থেকে এসে আবার কোথায় আসবে? আবার হৃৎপিণ্ডে আসবে, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আসবে, তার ভেন্ট্রিকল আসবে। এটা হচ্ছে কি আসলে তোমার হচ্ছে এটা হচ্ছে আসলে তোমার কি পালমোনারি সংবহন তন্ত্র, ঠিক আছে? তা আমরা তো জানি এটা হচ্ছে আচ্ছা প্রথমে দেখি লোমে আবৃত নখযুক্ত আঙ্গুল রয়েছে। আচ্ছা, আমরা না লিখি। আর হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং 4 প্রকোষ্ঠ। হ্যাঁ, 4 প্রকোষ্ঠ। বুঝছো কিনা? তারপর হচ্ছে যে কি তাদের হচ্ছে সিস্টেমিক দ্বিচক্রী সংবহন
তন্ত্র। দ্বিচক্রির মধ্যে দুইটা কি কি আছে থাকতে পারে, সিস্টেমিক, আরেকটা হচ্ছে পালমোনারি। আর সিস্টেমিক কি পালমোনারি সেটা আমরা বুঝাই দিচ্ছি বললামই। আর এটা হচ্ছে যে কি এটা আর কি, এবং তার ফুসফুসের মাধ্যমে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে কি আশ্বাসন কার্য সম্পন্ন করে, বুঝছো কিনা? তো এই ছিল আর কি তোমার হচ্ছে কোয়াড্রাটা পর্বের সাব হাইলাম সম্পর্কে আমরা আলোচনা করছি, ক্লাস সম্পর্কে 7টা ক্লাস সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি, কিছু সিস্টেম দেখা দিচ্ছি যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি নিয়মনিক দ্বারা হচ্ছে মোটামুটি আয়ত্ত করতে পারি, আমরা ইজিলি হচ্ছে মনে করতে পারবো আসলে কোন বৈশিষ্ট্য হচ্ছে যে কি কোনটার পর কোনটা আসতেছে, ঠিক আছে কিনা? তো যতটুকু হচ্ছে যে কি কোয়াড্রাটা পর্বে সহজে মানে হচ্ছে মনে রাখা যায়, বা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো, যে পয়েন্টগুলো লিখলে স্যাররা বেশি খুশি হয় ওই পয়েন্টগুলো হচ্ছে তুলে ধরার ট্রাই করছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।